ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বিম বিমের মধ্যে বিভিন্ন লোডিং এর কারণে যে লোড ডায়াগ্রাম, তারপর হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই জিনিসগুলো দেখেছিলাম। আজকে দেখবো যে এই বেন্ডিং এর কারণে যে স্ট্রেস ডেভেলপ হয় বিমের মধ্যে, অর্থাৎ বিমের মধ্যে যে রেজিস্টিং ফোর্স ডেভেলপ হয় সেটা থেকে যে স্ট্রেস তৈরি হয় সেটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, থিওরিটিক্যাল ডেরিভেশনটাও দেখবো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু এক্সাম্পলও দেখবো। একই সাথে আমরা ইকোনমিক সেকশনও দেখার চেষ্টা করব, যাতে হচ্ছে যে কিভাবে আমরা একটা ইকোনমিক সেকশন চুজ করতে পারি একটা বিম হিসেবে ইউজ করার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা যদি কনসিডার করি যে একটা বিম, একটা বিমের মধ্যে সার্টেন একটা লোড অ্যাপ্লাই করা আছে, সামথিং লাইক দ্যাট। সে এদিকে হচ্ছে রোলার সাপোর্ট আছে, এখানে হচ্ছে রাইট সাইডে আর রাইট সাইডে হচ্ছে রোলার সাপোর্ট এবং লেফট সাইডে হচ্ছে পিন সাপোর্ট দেওয়া আছে, এবং এই বিমটা হচ্ছে আন্ডার বেন্ডিং উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস লোড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিমটাকে যদি যেহেতু বেন্ডিং এ আছে, দ্যাট মিনস বিমটা একটা কার্ভেচার তৈরি করবে। ঠিক আছে, এই যে কার্ভেচারটা তৈরি করতেছে, এটার কারণে বিমের মধ্যে আমরা জানি যে টপ সাইডে হচ্ছে কম্প্রেশন তৈরি হয় এবং হচ্ছে বটম সাইডে টেনশন তৈরি হয়। টেনশন কিভাবে তৈরি হয়? বটম সাইডের যে ফাইবারগুলো আছে বিমের মধ্যে, ফাইবারগুলো আছে এক্সটেনশন হয়, বেড়ে যায়, লেংথ বেড়ে যায়, এবং তোমার হচ্ছে ভিতরের সাইডে যে কম্প্রেশন সাইডে যে ফাইবারগুলো আছে সেগুলো হচ্ছে কম্প্রেসড হয়। তো এক্ষেত্রে আমরা যদি কিছু অ্যাজাম্পশন আছে এই ফ্লেক্সার ফর্মুলা ডেভেলপমেন্টের জন্য। এক নম্বর হচ্ছে যে ডিফ্লেকশনটা টু মাচ হওয়া যাবে না, স্মল ডিফ্লেকশন হতে হবে। দুই নম্বর হচ্ছে a plane section will remain plane. That means একটা বিমের মধ্যে যে সেকশন, আমরা যদি হরিজন্টাল একটা বিম কনসিডার করি, এরকম এই হরিজন্টাল বিমের যে সেকশনগুলো যদি আমরা কনসিডার করি, আফটার বেন্ডিং এই সেকশনগুলো প্লেন অবস্থাতেই থাকবে। দ্যাট মিন্স বেন্ডিং, সরি, আমরা যদি হচ্ছে বিমটা যখন বেন্ড হয়ে যাবে এরকম, ঠিক আছে, এনিওয়ে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্লেন সেকশন যেগুলো তিনটা সেকশন আমরা নিয়েছি, সেই তিনটা এরকম জাস্ট একটা অ্যাঙ্গেল তৈরি করবে, বাট হচ্ছে তারা প্লেন অবস্থাতেই থাকবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন। আর এরপরে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যে বিম যখন বেন্ড হচ্ছে, নিউট্রাল এক্সিসের টপ সাইডে তো কম্প্রেশন এবং বটম সাইডে হচ্ছে টেনশন হচ্ছে। তো টপ সাইডে কম্প্রেশন কারণে আমরা জানি যে টেনশন কিংবা কম্প্রেশনে থাকলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি যেটাকে বলে, উপরে যে মডুলাস অফ ইলাস্টিসিটি ডিউ টু কম্প্রেশন এবং নিচে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ডিউ টু টেনশন উইল বি সেম। এটা হচ্ছে এনাদার অ্যাজাম্পশন। এরকম তিনটা অ্যাজাম্পশন আছে। তো এই অ্যাজাম্পশনের উপর বেস করে বেসিক্যালি হচ্ছে আমাদের ফ্লেক্সার ফর্মুলাটা ডেভেলপ করতে হয়, যে বিমের মধ্যে টেনশন কিংবা কম্প্রেশন স্ট্রেস কি পরিমাণ কাজ করতেছে সেটা ডিটারমাইন করার জন্য। তো আমরা যখন একটা বিম বেন্ড হবে, তার একটা স্মল ক্রস সেকশন যদি আমরা কনসিডার করি, এই ক্রস সেকশনটাকে যদি আমরা ইলাবোরেট করি এখানে দেখাই, তাহলে সেক্ষেত্রে নিউট্রাল এক্সিস যেটা, সেটা তো মিডলে অবস্থান করবে, যেহেতু ক্রস সেকশনটা আমরা কনসিডার করতেছি যে একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন যদি আমরা কনসিডার করি এরকম, তাহলে সেক্ষেত্রে এর যে নিউট্রাল এক্সিস সেটা হচ্ছে মিডলে থাকবে। তো নিউট্রাল এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে, এখানে যে ওয়াইটা আছে, ওয়াই ডিস্টেন্সে আমরা যদি হচ্ছে একটা ফাইবার কনসিডার করি, ঠিক আছে, ফাইবারটাকে আমরা ধরে নেই যে এক্স ওয়াই কিংবা হচ্ছে যে এম এন একটা ফাইবার যদি আমরা কনসিডার করি, তো ওয়াই ডিস্টেন্স এই ফাইবারটা আছে, নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, অর্থাৎ বিডিটা হচ্ছে ফাইবারের ডিস্টেন্স ফ্রম নিউট্রাল এক্সিস। যদি আমরা এটা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে, যেহেতু বিমটা হচ্ছে বেন্ডিং এ আছে এবং হচ্ছে এই ওয়াই ডিস্টেন্সটা হচ্ছে টেনশন সাইডে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ফাইবারটা ইনিশিয়ালি যে অবস্থায় ছিল, ইনিশিয়ালি যদি আমরা ফাইবারের অবস্থান চিন্তা করি, ইনিশিয়াল লেন্থ ছিল কতটুকু, এ বি ছিল ইনিশিয়াল লেন্থ। ফাইনাল লেন্থ যখন ফাইবারটা আমরা এখানে ফাইবারটা কনসিডার করতেছি, ইনিশিয়াল লেন্থ যেটা ছিল সেটা হচ্ছে এ বি, এবং ফাইনাল লেন্থটা আমরা কনসিডার করতে পারি লেটস সে জি। এই পয়েন্টটাকে আমরা যদি জি কনসিডার করি এবং এই পয়েন্টটাকে যদি আমরা ডি কনসিডার করি, তাহলে জি ডি হচ্ছে ফাইনাল লেন্থ। বাট আমরা যদি এই লাইনের প্যারালালি, এই লাইনটার প্যারালালি যদি আরেকটা লাইন কনসিডার করি, এখানে ড্র করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে এ বি এর যে লেন্থ, জি সি এর লেন্থ দুটো সমান হবে। দ্যাট মিনস এ বি ইকুয়ালস টু জি সি। ঠিক আছে, তো এ বি ইকুয়ালস টু জি সি। তাহলে এখন আমরা কি বলতে পারি না তাহলে হচ্ছে যে এই
এই বিসিডি যে ট্রায়াঙ্গেলটা আছে, বিসিডি যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল ওএবি, সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল ওএবি। যদিও এখানে হচ্ছে আমরা কার্ভেচার দেখাচ্ছি, বাট যেহেতু হচ্ছে আমরা কনসিডার করেছি প্রথমেই যে হচ্ছে ডিফ্লেকশনটা খুব স্মল হবে, তাহলে এই কার্ভেচারটাকে আমরা খুবই স্মল কার্ভেচার কনসিডার করতে পারি, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, খুবই স্মল অ্যাঙ্গেল হিসেবে আমরা ট্রিট করতেছি। আর স্মল অ্যাঙ্গেল হলে আমরা কার্ভেচারকে স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি। তাহলে ওএবি আর একটা হচ্ছে বি সি ডি, এই দুটো হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডিস্টেন্স সিডি, যেটুকু এক্সটেনশন হয়েছে সি থেকে ডি, যেটুকু এই ওয়াই ডিস্টেন্সের ফাইবারটা যে লেন্থ যেটুকু লেন্থ এক্সটেনশন হয়েছে সেটাকে যদি আমরা সিডি দিয়ে ট্রিট করি, তাহলে সিডি ডিভাইডেড বাই বিডি। ঠিক আছে, সিডি ডিভাইডেড বাই, সরি, তাহলে ইলংগেশন যদি আমরা কনসিডার করি, সরি আমার একটু করতে হচ্ছে, আমরা যদি হচ্ছে স্ট্রেন অফ দিস ফাইবার জিসি, যে ফাইবারটা ছিল ইনিশিয়াল লেন্থ জিসি ছিল, এই জিসি ফাইবারটা এক্সটেনশন হয়ে এখন এর ফাইনাল লেন্থ হয়ে গেছে জিডি। ঠিক আছে, তাহলে জিডি যদি ফাইনাল লেন্থ হয়, তাহলে আমরা এটার যে এক্সটেনশন অর্থাৎ ইলংগেশন যদি আমরা লিখি, তাহলে ইলংগেশন ইকুয়ালস টু সিডি, অর্থাৎ হচ্ছে সি থেকে ডি পর্যন্ত যেটুকু এক্সটেনশন হয়েছে ডিভাইডেড বাই জিডি। ঠিক আছে, আবার জিডি সমান সমান আমরা কি লিখতে পারি, CD divided by GD, সরি এখানে মনে হয় কোথাও একটু হচ্ছে, GD হবে না, এটা হবে GC। ঠিক আছে, কারণ ফাইবারের ইনিশিয়াল লেংথ সরি ফাইবারের এক্সটেনশন ডিভাইডেড বাই ফাইবারের ইনিশিয়াল লেংথ জিসি। আবার জিসি সমান আমরা লিখতে পারি এ বি, যেহেতু দুইটা হচ্ছে প্যারালাল লাইন, এ জি আর হচ্ছে বিসি যেহেতু প্যারালাল লাইন, তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু এ বি। আমি আবার একটু রিভিউ করি এই জিনিসটা, যদি একটু মিস্টেক হয়ে গেছিল। তো এক্ষেত্রে ইনিশিয়ালি নিউট্রাল এক্সিসের যে ফাইবারের লেংথ এ বি যখন বেন্ডিং থাকবে না, স্ট্রেট অবস্থায় থাকবে এ বি, এবং এখানে যে ফাইবারটা আমরা কনসিডার করতেছি একটা সার্টেন ওয়াই ডিস্টেন্স নিচে যে আমরা ফাইবারটা কনসিডার করতেছি সেটা হচ্ছে জি সি। ঠিক আছে, তো ফাইবারটা এক্সটেনশন হওয়ার পর এই জিসি ফাইবার লেংথ এবং এবি এর লেংথ দুটাই হচ্ছে সেম ইনিশিয়ালি, যখন কোনো বেন্ডিং লোড অ্যাপ্লাই করা হয়নি। আফটার অ্যাপ্লিকেশন অফ বেন্ডিং লোড আমরা দেখতেছি যে জিসি ফাইবারটা এক্সটেনশন হয়েছে সিডি পরিমাণ। তো যদি জিসি লেংথের ফাইবারটার এক্সটেনশন সিডি পরিমাণ হয়, তাহলে আমরা ইলংগেশন লিখতে পারি, সিডি হচ্ছে ইলংগেশন আর হচ্ছে ইনিশিয়াল ফাইবার লেংথ হচ্ছে জিসি, এবং জিসি ইজ ইকুয়ালস টু এ বি, সেটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে আবার আমরা লিখতে পারি ইকুয়ালস টু সিডি হচ্ছে নিচে বটম লেংথটা, ঠিক আছে, আর এ বি, ঠিক আছে, সিডি বাই এ বি, দ্যাট মিনস এই ও এ বি যে ট্রায়াঙ্গেলটা আছে আর একটা আছে বিসিডি আর একটা ট্রায়াঙ্গেল, এই দুটো যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে রেশিও গুলো সেম হবে। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেলের রুল অনুযায়ী রেশিও গুলো সেম হবে। তাহলে সিডি ডিভাইডেড বাই এ বি যদি হয়, তাহলে কি আমরা লিখতে পারি না ওয়াই ভার্টিক্যাল ডিরেকশন বরাবর ওয়াই ডিভাইডেড বাই ও বি, ওয়াই ডিভাইডেড বাই ও বি, এটা আমরা লিখতে পারি। তাহলে ও বিটা আবার কি, ও বিটা হচ্ছে যে যখন বিমটা বেন্ড হবে, বিমটা একটা সার্টেন বেন্ড হবে, তখন এটা একটা নির্দিষ্ট রেডিয়াস থাকবে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে বলা হচ্ছে রো। তাহলে আমরা লিখতে পারি, ফাইনালি আমরা যেটা লিখতে পারি ইপসাইলন ইকুয়ালস টু, অর্থাৎ ইলংগেশন ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই রো। রো ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ কত রেডিয়াসে হচ্ছে বিমটা অ্যাকচুয়ালি বেন্ড হয়েছে সেটা আমরা এখানে বের করছি। এখন আমরা আরেকটা জিনিস জানি, অ্যাকর্ডিং টু দ্য হুকস ল, সিগমা ইকুয়ালস টু মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড ইলংগেশন। সো এখান থেকে আমরা লিখতে পারি ইলংগেশন ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই ই। তাহলে আমরা এখান থেকে এই দুটো ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, এই দুটোকে যদি আমরা হচ্ছে কম্বাইন করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে y ডিভাইডেড বাই রো
equals to sigma divided by E, ঠিক আছে? সিগমা ডিভাইডেড বাই ই যদি হয় তাহলে ফাইনালি এটাকে আমরা আবার যদি একটু রিভাইজ করে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে সিগমা ইকুয়ালস টু ই ওভার রো মাল্টিপ্লাইড বাই ওয়াই, জাস্ট রিভাইজ করে লেখার জন্য আর কি। So this is one of the equation we get for the measurement of bending stress of the fiber GC. GC ফাইবারের মধ্যে যে টেনসাইল স্ট্রেস কাজ করছে সেটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। মডুলাস অফ ইলাস্টিসিটি, কত ডিসটেন্সে ফাইবারটা অবস্থান করতেছে, প্লাস হচ্ছে রেডিয়াস অফ ফ্লেক্সার রেডিয়াস। ঠিক আছে, আচ্ছা ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হচ্ছে আমরা যেহেতু একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন কনসিডার করেছি, ওয়াই ডিসটেন্সে আমরা ফাইবারটাকে নিয়ে কাজ করতেছি। ওয়াই ডিসটেন্সে ফাইবার যেটা আমরা কনসিডার করতেছি, সেই ফাইবারটার এরিয়াটা যদি টোটাল এরিয়া যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি একটা হ্যাশ লাইন দিয়ে, এই এরিয়াটা হচ্ছে ডিএ। ওই ফাইবারের এরিয়া যদি ডিএ হয় তাহলে সেখানে যে রেজিস্টিং ফোর্স কাজ করতেছে সেটা যদি ডিএফ হয় এবং ফাইবারটা অবস্থান করতেছে ওয়াই ডিসটেন্সে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিএফ ইকুয়ালস টু লিখতে পারি, অর্থাৎ ফাইবারের মধ্যে যে রেজিস্টিং ফোর্স কাজ করতেছে সেটা ডিএফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সিগমা ডিএ। ঠিক আছে, সিগমা ডিএ আমরা জানি যে স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তো সেখান থেকে আমরা এখানে লিখতে পারি ডিএফ ইকুয়ালস টু সিগমা ডিএ। তাহলে সিগমার ভ্যালুটা আমরা অলরেডি বের করেছি, সেক্ষেত্রে আমরা এখানে সিগমার ভ্যালুটা বসাই দিতে পারি। সিগমার ভ্যালুটা যদি বসাই দিই এটা হচ্ছে ই ওভার রো ওয়াই ডি এ। ঠিক আছে, দিস ইজ সিগমার ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমরা এখান থেকে যদি রো ওয়াই ডি এ, ঠিক আছে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন আসলে যে এই এখানে যে রেজিস্টিং ফোর্সটা কাজ করতেছে সেই ফোর্সের ইকুয়েশন উইথ রেসপেক্ট টু ডিসটেন্স অফ দ্য ফাইবার, কার্ভেচার রেডিয়াস, মডুলাস অফ ইলাস্টিসিটি এন্ড দ্য এরিয়া অফ দ্যাট ফাইবার। এখন এটাকে আমরা যদি পুরো রিজিয়নের মধ্যে অর্থাৎ পুরো বিমটার মধ্যে ক্রস সেকশনের যে হাইট, সেই হাইটের মধ্যে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেট করতে চাই, আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করব ওয়াই এর ভ্যালু 0 থেকে সি পর্যন্ত। ঠিক আছে, বাট আমরা এখানে লিমিটটা ইউজ করব না, আমরা জাস্ট হচ্ছে কনসিডার করতেছি যে নিউট্রাল এক্সিস থেকে টপ লেভেল পর্যন্ত অথবা হচ্ছে বটম লেভেল, যেহেতু আমরা ওখানে টেনশন সাইড কনসিডার করেছিলাম, আমরা এক্ষেত্রে যে এখানে যে ক্রস সেকশনটা দেওয়া আছে আমরা কনসিডার করতে পারি যে এটা হচ্ছে টেনশন সাইড, এটা কম্প্রেশন সাইড, যদিও এখানে উল্টো দেওয়া আছে ফিগারে, জাস্ট রিভার্স করে নিলে একই সিচুয়েশন দাঁড়াবে। যেহেতু আমরা টেনশন না কম্প্রেশন সেটা নিয়ে এখন হচ্ছে মাথা ঘামাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে টোটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য টপ সাইড অর বটম সাইড যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ডিএফ ইকুয়ালস টু ই ওভার রো ওয়াই ডি এ ফর সার্টেন অ্যামাউন্ট অফ লোড, এন্ড ই তো হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, আর রেডিয়াস অফ কার্ভেচার যেটা সেটা হচ্ছে ফর সার্টেন অ্যামাউন্ট অফ লোড, এটা কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আমরা এখানে দিতে পারি ওয়াই ডি এ হিসেবে রাখতে পারি। ঠিক আছে, ফোর্সটা বের করার জন্য। এখন যদি আমরা হচ্ছে মোমেন্ট কতটুকু কাজ করতেছে অ্যাবাউট দ্য নিউট্রাল এক্সিস, ঠিক আছে, কত মোমেন্ট কাজ করছে সেটা যদি বের করতে চাই এই ডিএফ ফোর্সের কারণে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এম ইকুয়ালস, মোমেন্ট যদি আমরা বের করি এম ইকুয়ালস টু ডিএফ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স ওয়াই, সিন্স দ্য ডিএফ ফোর্স ইজ অ্যাক্টিং অ্যাট এ ডিস্টেন্স ওয়াই ফ্রম দ্য নিউট্রাল এক্সিস। ওকে, তাহলে এখান থেকে আমরা আবার হচ্ছে ডিএফ এর যে ভ্যালুটা আছে সেটা বসাই দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ই ওভার রো ইন্টিগ্রেশন অফ, এখানে ওয়াই যেহেতু আছে এখানে ওয়াই আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার ডি এ। তো ওয়াই স্কোয়ার ডি এ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে এই টার্মটা ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডি এ কে আমরা লিখতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া আই হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ফাইনালি এই ফর্মে লিখতে পারি ই আই divided by rho. Rho হচ্ছে radius of curvature, the moment acting on the beam at this cross section and due to the force dF and y. Okay.
তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে রো ইকুয়ালস টু, একটু চেঞ্জ করে দিই, একটু রিরাইট করি, রো ইকুয়ালস টু EI ডিভাইডেড বাই M। এখন আমরা আবার একটা এর আগে একটা ফর্মুলা বের করছিলাম না, এখানে হচ্ছে আমরা জানি যে রো ইকুয়ালস টু EY ডিভাইডেড বাই সিগমা, এটা আমরা বের করছিলাম না এর আগে। এখানে অ্যাকচুয়ালি সিগমা না করে রো ইকুয়ালস টু EY ডিভাইডেড বাই সিগমা, এই ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়ালি রিকল করতেছি। তো এই ইকুয়েশনটা যদি আমরা রিকল করি তাহলে দুইটা সমান হয়ে যাবে, অর্থাৎ EI ওভার M ডিভাইড ইকুয়ালস টু EY ডিভাইডেড বাই সিগমা, দুইটা যদি হচ্ছে রো এর ইকুয়েশন। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা, তারপর এখান থেকে আমরা যদি ফাইনাল ভার্সনে চলে যাই তাহলে সেক্ষেত্রে দুটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে M ইকুয়াল রো ইকুয়ালস টু M, সরি এখানে সিগমা হবে না, রো হবে না, এখানে সিগমা হবে, ঠিক আছে। যেটা হচ্ছে রো কে আমরা রিপ্লেস করতেছি, তাহলে দুই পাশ থেকে কেটে গেলে তাহলে সিগমা ইকুয়ালস টু আমরা লিখতে পারি MY ডিভাইডেড বাই I। দিস ইজ দ্য ফাইনাল ভার্সন অফ দ্য ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু যেহেতু হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটা বের করা খুব ডিফিকাল্ট, যার কারণে আমরা যদি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মাধ্যমে বের করি তাহলে হুইচ উইল বি ভেরি ইজি টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ অন বেন্ডিং স্ট্রেংথ অর দ্য টেনশন আর কম্প্রেশন সাইডে যদি আমরা স্ট্রেংথ বের করতে চাই সেটা, তাহলে সেক্ষেত্রে MY ওভার I এটা হচ্ছে আমাদের বেন্ডিং এর ফাইনাল ইকুয়েশন টু ডিটারমাইন দ্য বেন্ডিং স্ট্রেস ইন এ বিম। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে এখানে? স্যার আমাদের বেন্ডিংটা যদি এমন সিগনিফিকেন্ট হয় যে থিটার মানটা আসলে মানে রেডিয়াস অফ কার্ভেচারটা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে টু মাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো ভ্যালিড হবে না, কারণ আমাদের যে অ্যাজাম্পশন, যেটা অ্যাজাম্পশনে কিন্তু ছিল যে ডিফ্লেকশন টু মাচ হওয়া যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্ট ইকুয়েশনে মুভ করতে হবে। আর কার কোনো কোশ্চেন আছে? তাহলে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করি এই ইকুয়েশন। তার আগে আরেকটা জিনিস একটু ক্লারিফাই করে নেই। এখানে যে আমরা ইকুয়েশনটা পাইলাম সিগমা ইকুয়ালস টু MY ওভার I, এই ইকুয়েশনটা ভ্যালিড কিসের জন্য? এট এ ডিসটেন্স y ডিসটেন্সে যদি আমরা হচ্ছে বেন্ডিং স্ট্রেস FB অর সিগমা B বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিড। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস? ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় হবে? তাহলে y এর ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ নিউট্রাল এক্সিসে বেন্ডিং স্ট্রেস কত হবে? 0 হয়ে যাবে। আর যদি হচ্ছে y এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম কত আছে এই বিমের জন্য? ম্যাক্সিমাম হচ্ছে c, তাহলে আমরা সিগমা ম্যাক্স, যেটা সিগমা ম্যাক্স ইকুয়ালস টু লিখতে পারি MC ওভার I। যেহেতু c একটা কনস্ট্যান্ট না, c হচ্ছে কনস্ট্যান্ট, I হচ্ছে একটা কনস্ট্যান্ট, মোমেন্ট উইল ভ্যারি থ্রু দ্য বিমের লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত ডিপেন্ডিং অন দ্য লোডিং কন্ডিশনের উপর বেস করে মোমেন্টটা ভ্যারি করবে। কিন্তু আমরা আরেকটা জিনিস সিগনিফিক্যান্ট ফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে সেকশন মডুলাস S, সেকশন মডুলাস S ফর এ বিম ইজ ইকুয়ালস টু I ওভার C, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কিন্তু আবার মডিফাই করে ইন টার্মস অফ সেকশন মডুলাস। সেকশন মডুলাসটা ওয়াইডলি ইউজড term for beam identification or to find out the beam parameters. We use the section modulus. আমি ওটা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো যে ইকোনমিক সেকশনে যখন আমরা যাব তখন। তো এক্ষেত্রে আমরা এটাকে আবার লিখতে পারি সিগমা ম্যাক্স ইকুয়ালস টু M ডিভাইডেড বাই S। সেকশন মডুলাসের রেসপেক্টে আমরা এটাকে আবার সিগমা ম্যাক্সকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে যেটা বিম দেওয়া আছে, বিমের যে লোডিং কন্ডিশন দেওয়া আছে যে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 2.5 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে পুরো বিমের মধ্যেই, R1 R2 দুটো সাপোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে একটা ওভারহ্যাঙ্গিং বিম, সাপোর্টের বাইরেও বিমটা দেওয়া আছে, এবং হচ্ছে এখানে 5 কিলো নিউটন লোড অ্যাড করা হয়েছে এক্সট্রা। এই 2.5 কিলো নিউটন মিটার বাদেও 5 কিলো নিউটন একটা লোড অ্যাপ্লাই করা হচ্ছে 2 মিটার ডিস্টেন্সে। বিমের যে ক্রস সেকশন সেটা শুধু বলা আছে যে উইডথটা হবে 80 মিলিমিটার, হাইট যেটা h সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যদি হাইটটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে।
দ্যাট মিনস আমাদেরকে আই এর ভ্যালু, যেটা আই এর ভ্যালু থেকেই আমাদের যে বেন্ডিং এর যে ইকুয়েশন, এখানে দেওয়া আছে আরেকটা জিনিস যে ফ্লেক্সারাল স্ট্রেস ইজ নট টু exceed 20 megapascal. That means আমাদের সিগমার ভ্যালু সেটা দেওয়া আছে, সিগমা ইকুয়ালস টু 20 megapascal which is equals to mc over i. যেহেতু ম্যাক্সিমাম বলছে যে ফ্লেক্সারাল স্ট্রেস এটা এক্সিড করা যাবে না, তাহলে সিগমা ম্যাক্স হিসেবে আমাদেরকে এটাকে ট্রিট করতে হবে, ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে আমাদের ইকুয়েশন যেটা আসবে সিগমা ম্যাক্স ইকুয়ালস টু 20 ইকুয়ালস টু mc over i. এক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ c? c is the half of the beam height. That means neutral axis থেকে আপার সারফেস কিংবা লোয়ার সারফেসের যে ডিসটেন্স সেটাকে আমরা c বলি। তাহলে c ইকুয়ালস টু h over 2, ঠিক আছে? আর i এর ক্ষেত্রে আমরা জানি যে রেক্টাঙ্গুলার যদি ক্রস সেকশন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1/12 b h কিউব। এটা তোমাদের মেকানিক্সে দেখানোর কথা যে মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে ফাইন্ড আউট করতে হয়, b h কিউব, ঠিক আছে? b হচ্ছে 80 মিলিমিটার দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি কনসিডার করি যে 80 divided by 12 into h কিউব, তাহলে সেক্ষেত্রে c এর ভ্যালু আমরা পাইলাম h এর রেসপেক্টে আর i এর ভ্যালু পাইলাম h এর রেসপেক্টে। তো সেখান থেকে আমরা এখন হচ্ছে যে সিগমার এখানে আমরা কি জানি যে mc over i, c এর ভ্যালু আমরা পাইলাম, i এর ভ্যালু পাইলাম, m এর ভ্যালু আমরা কই থেকে পাবো কেউ বলতে পারবা? এই সবাই চুপচাপ কেন? m এর ভ্যালু কই থেকে পাবো? m এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করতে গেলে আমাদেরকে এই বিমের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কাজ করবে। আমি এটা বের করাটা দেখাবো না, আমি জাস্ট হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে দেখতে কি রকম হবে সেটা আমি এখানে দেখাবো, ঠিক আছে? তোমরা এটা যেহেতু হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখানো কিভাবে ড্র করতে হয়, ফাইন্ড আউট করতে হয় সেটা শেখানো হয়েছে, তো সেক্ষেত্রে আমি আর ওইটাতে মুভ করছি না। তো এক্ষেত্রে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা আসবে সেটা অলমোস্ট এরকম টাইপের। যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড আছে তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলো কার্ভ যেগুলো সেগুলো সবগুলোই সেকেন্ড ডিগ্রি কার্ভ আসবে, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রি কার্ভ আসবে এবং এক্ষেত্রে এখানে যে বেন্ডিং মুভমেন্ট আসবে 1.25 কিলো নিউটন মিটার, আর এক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 5 কিলো নিউটন মিটার, ঠিক আছে? তাহলে এখানে 5 কিলো নিউটন মিটার যেটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তাহলে আমাদের ইকুয়েশনের মধ্যে তাহলে আর কোনো কিছু বাকি থাকতেছে? মোমেন্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 কিলো নিউটন মিটার, সি এর ভ্যালু পাইছি h/2, i এর ভ্যালু হচ্ছে 80/12 ইনটু h কিউব। এই ভ্যালুগুলো এবং সিগমা ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে 20 মেগাপ্যাসকেল। এগুলো যখন আমরা হচ্ছে ইকুয়েশনের মধ্যে পুট করব সেখান থেকে আমরা হচ্ছে এখানে h উইল বি দ্য অনলি আননোন, এন্ড আমরা h এর ভ্যালু পেতে পারি হচ্ছে 137 মিলিমিটার। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইউনিটের কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। যেমন হচ্ছে তোমার এখানে 5 কিলো নিউটন মিটার আছে, এটাকে কিন্তু অবশ্যই কনভার্ট করে নিতে হবে 5 ইনটু 1000 ইনটু 1000, তাহলে হবে এটা নিউটন মিটারে চলে আসবে, ঠিক আছে? এটা অবশ্যই নিউটন মিটারে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তোমাদের মিলবে না, ঠিক আছে? যেহেতু হচ্ছে এখানে আমাদের এইচ বি এর ভ্যালুটা মিলিমিটারে ছিল, এইচ এর ভ্যালুটা তখন মিলিমিটারে আমরা পাবো। কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? স্যার 2/1000 কেন গুণ করলাম? কিলো নিউটন মিটার, কিলো নিউটন মিলিমিটারে কনভার্ট করতে হবে, সরি এটা মিলিমিটার হবে, ঠিক আছে? নিউটন মিলিমিটারে আনতে হবে। ওকে, তাহলে এই ধরনের যখন কোনো কোশ্চেন আসবে এখানে এক্ষেত্রে হয়তো বলেছে যে এইচ এর ভ্যালু বের করতে হবে, অনেক সময় বলতে পারে যে বি এর ভ্যালু বের করতে হবে, এইচ এর ভ্যালু দেওয়া আছে বি এর ভ্যালু বের করতে হবে, এটা বলতে পারে না? কিংবা আবার এমনও বলতে পারে যে নিউট্রাল এক্সিস থেকে লেটস সে 2 মিলিমিটার এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু হয়তো 50 মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে? হয়তো বলতে পারে যে 5 মিলিমিটার ডিস্টেন্সে স্ট্রেস কত হবে সেটা বের করো। বিভিন্নভাবে এই প্রবলেমটা আসতে পারে, কিংবা সব ভ্যালু দেওয়া আছে, স্ট্রেস কত ডেভেলপ হয়েছে এই লোডিং এর কারণে, কতটুকু স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা বের করতে বলতে পারে, ঠিক আছে? তো এই ধরনের যে কন্ডিশনগুলো আছে এগুলো মাথায় রেখে আমাদের ইকুয়েশনের মধ্যে থেকে ইকুয়েশন, দিস ইজ দ্য অনলি ইকুয়েশন ফর দিস,
ঠিক আছে, এই ইকুয়েশন থেকেই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু প্রবলেমটা জাস্ট ঘুরায় পেঁচায়, একই প্রবলেম ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে আসতে পারে। এই জন্য প্রবলেম যখন আসবে জাস্ট ছবি দেখে গেস করে নিবা না যে এটা হচ্ছে ওই প্রবলেম। ছবি দেখে আগে কোশ্চেনের ডিসক্রিপশন পড়ে আইডেন্টিফাই করার চেষ্টা করবা যে প্রবলেমটা আসলে কি চেয়েছে, আমার কাছে কি ফাইন্ড আউট করতে বলছে এবং আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে, সেগুলো থেকে আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে ইকোনমিক সেকশন। আচ্ছা, ইকোনমিক সেকশন বলতে আমরা কি বুঝি সেটা আগে বোঝা দরকার। ঠিক আছে, আমাদের যে ফ্লেজার ফর্মুলা, এটা থেকে আমরা বেন্ডিং স্ট্রেস বের করতে পারি, ডিপেন্ড অন ভ্যালু অফ ওয়াই। আমরা কি জানি, এখানে যদি আমরা ইকুয়েশনটা ভালোভাবে খেয়াল করি, সিগমা ইকুয়ালস টু এম ওয়াই ওভার আই, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এবং হচ্ছে ওয়াই এবং আই এর উপর ক্রস সেকশন, আই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং হচ্ছে এম সার্টেন লোডিং এর জন্য এম হচ্ছে কনস্ট্যান্ট, এবং ওয়াই এর উপর বেস করে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসটা কিন্তু চেঞ্জ হয়। দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে বেন্ডিং স্ট্রেসটা চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আমরা দেখলাম যে নিউট্রাল এক্সিস এর মধ্যে বেন্ডিং স্ট্রেস ইজ 0। আমরা যদি নিউট্রাল এক্সিস থেকে ওয়াই এর ডিসটেন্স যত বাড়াবো তত হচ্ছে ওয়াই এর ভ্যালু যত বাড়াবো তত হচ্ছে কম্প্রেশন সাইডে বাড়ালে কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়বে, আর টেনশন সাইডে বাড়ালে টেনসাইল স্ট্রেংথ, ফ্লেক্সারাল স্ট্রেংথ বাড়বে। ঠিক আছে, বাট এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি ইউনিফর্ম ক্রস সেকশন হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বেন্ডিং স্ট্রেসের ইফেক্টটা কোথায় ম্যাক্সিমাম? আউটার সাইডে নাকি হচ্ছে সেন্ট্রাল সাইডে? সেন্ট্রাল সাইডে বেন্ডিং স্ট্রেসের ইফেক্টটা বেশি, তাই তো? এখানে বেন্ডিং স্ট্রেংথ ম্যাক্সিমাম কোথায়, এখানে নাকি হচ্ছে সেন্টারের মধ্যে? এটা ম্যাক্সিমাম নাকি হচ্ছে নিউট্রাল এক্সিসের মধ্যে কাছাকাছি যে আছে সেটাতে ম্যাক্সিমাম? স্যার আউটার সাইডে ম্যাক্সিমাম। আউটার সাইডে ম্যাক্সিমাম, তাহলে অবশ্যই ইফেক্টটাও আউটার সাইডে ম্যাক্সিমাম হবে। যদি বিমটা বেন্ডিং এ ফেল করে তাহলে ফেল করবে কোথায়? আইদার কম্প্রেশন সাইডে ফেল করবে অথবা টেনশন সাইডে ফেল করবে। ঠিক আছে, এখন এটা খুব সিম্পলিফাইড ফর্মে যদি আমরা বলি যে the maximum bending stress is developed in the outer section of the beam and middle portion is stressed a little, খুব স্মল পরিমাণে স্ট্রেস is developed in the middle portion of the beam। তাহলে সেক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে বিমের আমরা মাঝখানে যদি ম্যাটেরিয়াল কমাই দেই তাতে তো কোনো খুব একটা ক্ষতি হওয়ার কথা, যেহেতু এখানে স্ট্রেসের ইফেক্টটা নাই, অর্থাৎ বেন্ডিং এর যে ইফেক্ট সেটা হচ্ছে এখানে স্ট্রেসের ভ্যালুগুলো খুবই স্মল। তাহলে এখানে যদি ম্যাটেরিয়াল আমি কমাই দেই, দিয়ে যদি আমি এরকম আই সেকশন কিংবা হচ্ছে আমি হোয়াইট ফ্লান্স ডাব্লিউ শেপ কিংবা আই শেপের বিম তৈরি করি, তাহলে আপার সেকশনে ম্যাটেরিয়াল বেশি থাকার কারণে সে খুব ভালোভাবেই হচ্ছে স্ট্রেসটাকে রেজিস্ট করতে পারবে, কিন্তু মিডল সেকশনে কম থাকলেও তাতে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমি প্রচুর ম্যাটেরিয়াল সেভ করতে পারতেছি। ঠিক আছে, তো এরকম শেপগুলোকে হোয়াইট ফ্লান্স যে শেপ সেগুলোকে ডাব্লিউ শেপ বলে, আর হচ্ছে আই বিমের মধ্যে দেখতে যেগুলো সেগুলোকে বলা হয় এস শেপ। তো সেক্ষেত্রে ডাইরেক্ট রেক্টাঙ্গুলার বিম যদি আমি ইউজ করতে চাই একই লোডিং কন্ডিশনের জন্য আমি যদি রেক্টাঙ্গুলার বিম ইউজ করি এবং হচ্ছে হোয়াইট ফ্লান্স বিম ইউজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়ালের পরিমাণ কোনটাতে বেশি লাগবে? রেক্ট্যাঙ্গুলার। ডেফিনেটলি রেক্ট্যাঙ্গুলার হলে ম্যাটেরিয়াল বেশি লাগবে, কারণ এখান থেকে আই বিমটা কিন্তু আলটিমেটলি এখান থেকেই ম্যাটেরিয়াল রিমুভ করে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে ইকোনমিক সেকশন আমরা সেটাকেই বলবো যেটা হচ্ছে যে মিনিমাম ওয়েটে সিমিলার লোড সাপোর্ট করবে। ঠিক আছে, আমরা যদি কম্পারিজন করি যে মিনিমাম ওয়েট অফ দ্য বিম আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে একটা বিম এমন ফর সার্টেন লোডিং, একটা বিমের মধ্যে সার্টেন একটা লোডিং কন্ডিশন দেওয়া থাকবে, সেই লোডিং কন্ডিশনের জন্য আমার কোন বিমটা ইউজ করলে আমি মিনিমাম ওয়েট অফ দ্য বিম হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ইকোনমিক সেকশন চুজ করার উপায়। আর ইকোনমিক সেকশন কেন বলা হচ্ছে, আমরা এখানে বলতেছি আবার হচ্ছে যে মিনিমাম ওয়েট, আবার বলতেছি ইকোনমিক, এটা ইকোনমিক সাথে হচ্ছে মিনিমাম ওয়েটের সম্পর্কটা কি? প্রাইস কম পড়বে। অবশ্যই প্রাইস কম করবে, কারণ বিমের ক্ষেত্রে তো তোমার ওয়েটের সাথে হচ্ছে প্রাইসের সম্পর্ক, তাই না? ওয়েট যত বাড়বে বিমের তত প্রাইস বাড়বে। তো ইকোনমিক সেকশন বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লাইটেস্ট সেকশন চুজ করতে হবে। ঠিক আছে, বিমের কিছু সেকশন, ডাব্লিউ সেকশন আছে, আই সেকশন আছে। ঠিক আছে, তো ডাব্লিউ সেকশনের মধ্যেও কিছু হচ্ছে ওয়েল ডিফাইন্ড সেকশন বলে দেওয়া আছে। ঠিক আছে, এরকম যে
250 167 ঠিক আছে এসআই ইউনিটে ডাব্লিউ শেপের জন্য ওয়াইড ফ্লাঞ্জ বিমের বিভিন্ন প্রপার্টি একটা চার্ট দেওয়া আছে B2, ঠিক আছে, B2 থেকে B6 পর্যন্ত সম্ভবত হচ্ছে এসআই ইউনিটের, তারপরে আবার হচ্ছে ফুট পাউন্ড ইউনিটেরও এপিএস সিস্টেমেরও হচ্ছে ইউনিট আছে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে যে এই ধরনের এই সাইজের বিমের জন্য অর্থাৎ 250 যদি হচ্ছে ওয়াইড ফ্লাঞ্জের লেংথ হয়, আমরা যেটা দেখলাম যে বিমের এখানে যদি কনস্ট্রাক্ট করি এই লেংথ যেটা এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে 250, ঠিক আছে, মিলিমিটার। আর সেক্ষেত্রে এই 250 মিলিমিটার ওয়াইড ফ্লাঞ্জ এবং হচ্ছে 2 নম্বর যে টার্মটা ডাব্লিউ যদি হচ্ছে 250 মাল্টিপ্লাইড বাই 61 হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টার্মটা হচ্ছে ফ্লাঞ্জের উইথ ওয়াইড লেংথ, এই লেংথটা কতটুকু সেটা বোঝানো হচ্ছে, এবং হচ্ছে 61 যেটা, এই 61টা হচ্ছে বিমের ওয়েট পার ইউনিট লেংথ, ঠিক আছে, 61 কেজি পার মিটার, এই ভ্যালুগুলো দেওয়া থাকে। তো এগুলোতে আমরা আবার আসতেছি প্রবলেমটা যখন সলভ করতে যাব তখন। তো এক্ষেত্রে ওই বিমের এখানে যে অনেকগুলো বিম দেওয়া থাকে সেগুলো থেকে আমাদেরকে চুজ করতে হবে যে কোন বিমটা চুজ করলে আমার হচ্ছে লাইটেস্ট সেকশন হিসেবে কনসিডার করা হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এর জন্য আমাদের যে থিওরি ইকুয়েশনটা আমাদের একটাই, সিগমা ম্যাক্স ইকুয়ালস টু এমসি ওভার আই এম ডিভাইডেড বাই সেকশন মডুলাস মোমেন্ট ডিভাইডেড বাই সেকশন মডুলাস। আর এক্ষেত্রে এই সেকশন মডুলাস এস কন্ডিশন যেটা লাইটেস্ট সেকশন চুজ করার যে কন্ডিশন সেটা হচ্ছে এস রিকোয়ার্ড শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এস লাইভ লোড। অর্থাৎ লাইভ লোড বলতে হচ্ছে একটা বিমের মধ্যে এক্সটার্নালি যে লোডগুলো কাজ করতেছে বিমের ওয়েট বাদ দিয়ে, ঠিক আছে, বিমের ওয়েট বাদ দিয়ে এক্সটার্নালি যে লোডগুলো কাজ করে সেগুলোকে বলা হচ্ছে লাইভ লোড। তো এই লাইভ লোডের কারণে যে মোমেন্ট তৈরি হবে সেই মোমেন্ট ডিভাইডেড বাই ম্যাক্সিমাম সিগমা ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ যদি আমরা ফাইন্ড আউট করি সেটাকে বলা হয় যে এস লাইভ লোড, অর্থাৎ সেকশন মডুলাস ফর লাইভ লোড, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্ড সেকশন মডুলাস, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো সেকশন মডুলাস চুজ করার ক্ষেত্রে আমরা যখন বিম চুজ করব তখন অ্যাকচুয়ালি বিমের সেকশন মডুলাসটাকেই চুজ করব, ঠিক আছে। তো বিমের মধ্যে যদি লোডিং দেওয়া থাকে সেই লোডিং থেকে আমরা মোমেন্ট বের করে নিতে পারবো এবং বিমের ম্যাক্সিমাম স্ট্রেস আমার জানা থাকবে, ঠিক আছে। তো এই দুটো টার্ম যদি আমার জানা থাকে আমার রিকোয়ার্ড সেকশন মডুলাস আমি বের করতে পারবো। তখন এই সেকশন মডুলাসটা আমি করবো কি, ওই যে আমাদের টেবিল B2 থেকে B10 ডিপেন্ডিং অন দা ইউনিটস, ঠিক আছে, সেকশনস এন্ড ইউনিটস, এই B2 থেকে B10 টেবিল থেকে আমাদেরকে যতগুলো পসিবল সেকশন আছে মোটামুটি সবগুলোই তো নেওয়া যাবে না। মনে করো যে আমার এস রিকোয়ার্ডের ভ্যালু আসছে হচ্ছে 500, ঠিক আছে, 500 যদি এস রিকোয়ার্ডের ভ্যালু আসে তাহলে আমরা বিম চুজ করতে করতে দেখবো যে 500 এর ইমিডিয়েট বেশি যে সেকশন মডুলাস আছে সেটাকে আমরা চুজ করব। মনে করো 500 এর ইমিডিয়েট বেশি একটা আছে 610, ঠিক আছে, তো সেটা ডাব্লিউ সেকশন হচ্ছে ডাব্লিউ 120 ইনটু 50 লেটস সে, ঠিক আছে। তাহলে এই বিমটা আমরা চুজ করলাম, তারপরে আরেকটা পেজে চলে গেলাম, ঠিক আছে, আরেকটা পেজে আছে পাইলাম আমি হচ্ছে ডাব্লিউ 240 ইনটু 10, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমরা বিভিন্ন সেকশন পাবো, সেই সেকশনগুলো থেকে বেসিক্যালি আমাদেরকে এস রিকোয়ার্ডের উপর বেস করে এই 500 এর উপর বেস করে অনেকগুলো সেকশন চুজ করতে হবে, যতগুলো সেকশন আছে মোটামুটি সবগুলো থেকে চুজ করতে হবে, করে আমাদেরকে সামারি করতে হবে যে এই বিমগুলো আমি ইউজ করতে পারি। তারপর এই বিমগুলো থেকে আমাকে কম্পেয়ার করতে হবে এই সেকেন্ড টার্মটা, ঠিক আছে, এই 50 এবং 10, তাহলে লাইটেস্ট কোনটা হবে, ডেফিনেটলি 10, তখন 10 নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া বিম চুজ করার যে ওয়ে। আমরা যখন প্রবলেমটা করবো আরো ক্লিয়ার হবে এই জিনিসটা, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা বিমগুলো লাইটেস্ট সেকশন অফ দ্য বিম কনসিডার করতে পারি। বাট সেকশন চুজ করলেই আবার হবে না, আমি চুজ করে ফেলছি, মনে করো যে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে W120/50 আর এটা হচ্ছে 240/10, এটার মধ্যে 10 হচ্ছে মিনিমাম, সো এটা আমি চুজ করে ফেললাম। চুজ করে ফেলার পর আবার আমাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে, যে আসলে কি এই লাইটেস্ট বিমটা সার্ভাইভ করবে, ঠিক আছে। সেটা ভেরিফাই করার জন্য আমাদেরকে বের করতে হবে এস রেজিস্টিং শুড বি, কন্ডিশন হচ্ছে এস রেজিস্টিং ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এস লাইভ লোড প্লাস এস ডেড লোড। সেকশন মডুলাস অফ লাইভ লোড, সেকশন মডুলাস অফ লাইভ লোড অলরেডি আমাদের বের করা আছে, ঠিক আছে, আমরা যেটা বের করছিলাম 500, ঠিক আছে, অলরেডি বের করা আছে। ডেড লোডটা কই থেকে পাবো, ডেড লোডটা হচ্ছে তখন আমাকে আবার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, কিসের জন্য, বিমের ডেড লোডের জন্য। বিমের ডেড লোড হচ্ছে বিমে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে কাজ করে, ঠিক আছে, যেটার ভ্যালু দেওয়া আছে লেটস সে 10 দেওয়া আছে, তাহলে এটা হবে 10 কেজি পার মিটার। এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যদি এরকম সাপোর্ট থাকে এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য তখন আমাকে আবার হচ্ছে সেকশন মডুলাস বের করতে হবে, এস ইকুয়ালস টু এম ডেড লোড ডিভাইডেড বাই সিগমা ম্যাক্স।
ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডেড লোডের জন্য হচ্ছে সেকশন মডুলাসটা পাবো। এই দুইটা সেকশন মডুলাসের সামেশন যদি আবার হচ্ছে এই 500 এর চেয়ে, অর্থাৎ রিকোয়ার্ড সেকশন মডুলাস সেটার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই বিমটা আমি আর চুজ করতে পারবো না। ঠিক আছে? এই দুইটা সেকশন মডুলাসের লাইভ লোড এবং ডেড লোড, যে বিমটা আমি চুজ করলাম সেই বিমটা যে ওয়েট আছে সেই ওয়েটটা কনসিডার করে যখন আমি হচ্ছে সেকশন মডুলাস অফ লাইভ লোড প্লাস সেকশন মডুলাস অফ ডেড লোড দুটো সামেশন করব, করে দেখব যে আমার রিকোয়ার্ড সেকশন মডুলাস যেটা 500 ছিল এই 500 এর চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি রিকোয়ার্ড সেকশন মডুলাস 500 এর চেয়ে বেশি হয়ে যায়, এখানে যে রেজিস্টিং সেকশন মডুলাসটা পাচ্ছি সেটা যদি 500 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এই বিমটা আমি আর চুজ করতে পারবো না। তখন আমাকে নেক্সট লাইটেস্ট বিমে যেতে হবে। তাহলে নেক্সট লাইটেস্ট বিমে গেলে আমাকে 50 তে যেতে হবে, তখন এটা দিয়ে আবার ভেরিফাই করে দেখতে হবে। বুঝতে পারছো? এভাবে ভেরিফাই করে দেখতে হবে যে কোনটার জন্য আমার বেস্ট আসবে, কোনটার জন্য হচ্ছে সেই রেজিস্টিং সেকশন মডুলাস শুড বি লেস দ্যান অর সরি গ্রেটার দ্যান, রেজিস্টিং সেকশন মডুলাস শুড বি গ্রেটার দ্যান 500 এর চেয়ে বেশি হতে হবে যদি হচ্ছে তোমার রিকোয়ার্ড সেকশন মডুলাসের চেয়ে। যদি বেশি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই বিমটা আমি চুজ করতে পারবো না। তো আমরা প্রবলেমটা দেখি, প্রবলেমটা দেখলে তোমাদের মধ্যে কোশ্চেনও অ্যারাইজ করবে, প্লাস হচ্ছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে 10 মিটার বিম সিম্পলি সাপোর্টেড, ঠিক আছে, 16 কিলোনিউটন পার মিটার একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, দুই দিকে যে মানে সাপোর্ট যেটা দেওয়া আছে সিম্পলি সাপোর্টেড, R1 হচ্ছে 80 কিলোনিউটন, R2 হচ্ছে 80 কিলোনিউটন, যেহেতু হচ্ছে ইউনিফর্ম লোড দুদিকে সমান হবে। এক্ষেত্রে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লাইটেস্ট ডাব্লিউ শেপ বিম দ্যাট উইল নট এক্সিড এ ফ্লেক্সারাল স্ট্রেস অফ 120 মেগাপ্যাসকেল। এই লোডিং এর জন্য 120 মেগাপ্যাসকেল এক্সিড করবে না। আমাদের স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে সিগমা ম্যাক্স ইকুয়ালস টু 120 দেওয়া আছে। তো বলছে যে আমাকে লাইটেস্ট ডাব্লিউ শেপ অর্থাৎ ইকোনমিক সেকশন আমাকে চুজ করতে হবে, কোন সেকশনটা ইউজ করলে ইকোনমিক হবে আমার জন্য। প্লাস আরেকটা জিনিস বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাক্সিমাম স্ট্রেস ইন দ্য বিম সিলেক্টেড। যে বিমটা আমি সিলেক্ট করতেছি সেই বিমটার মধ্যে আবার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম স্ট্রেস কত বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করতেছে সেটাও আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমার ইকুয়েশনটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, কারণ আমার যে রিকোয়ারমেন্ট সেটা কি এম লাইভ লোড ডিভাইডেড বাই সিগমা ম্যাক্স। সিগমা ম্যাক্স এর ভ্যালু আমি জানি, এম লাইভ লোডের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে দেখতে পারি যে আমার হচ্ছে 200 কিলোনিউটন মিটার হচ্ছে আমার এম লাইভ লোডের ভ্যালু আসতেছে, ঠিক আছে, মোমেন্টের ভ্যালু আসতেছে 200 কিলোনিউটন পার মিটার। তাহলে আমরা যদি এস রিকোয়ার্ড বের করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কত লিখবো, ইট শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু দেন 200 ইনটু, যেহেতু কিলোনিউটন মিটারে আছে তাহলে আমরা সেক্ষেত্রে 1000 স্কোয়ার করে দিতে পারি, ডিভাইডেড বাই সিগমা ম্যাক্স দেওয়া হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা যে এটা পাচ্ছি সেটা হচ্ছে 1666.67 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের এস রিকোয়ার্ড, ঠিক আছে। এস রিকোয়ার্ড শুড বি গ্রেটার দ্যান 1666.67 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার কিউব। এখন আমাদেরকে হচ্ছে বিমগুলো চুজ করতে হবে। আমাদেরকে কোথায় যেতে হবে, তাহলে আমাদের যে সেকশন মডুলাসের যে ইকুয়েশন ইয়াগুলো আছে, টেবিল আছে, সেই টেবিল থেকে আমাদেরকে দেখতে হবে যে কোন ভ্যালুগুলো সেকশন মডুলাসের ভ্যালুগুলো আমাদেরকে চুজ করতে হবে, অবশ্যই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। যেহেতু হচ্ছে বিমের সেকশন মডুলাস যখন আমরা বের করছি তখন কিভাবে বের করছি, এটা হচ্ছে এই ডিসটেন্সটা ছিল সি, ঠিক আছে। এখানে দুইটা টেবিলের মধ্যে দেখবা দুইটা সেকশন মডুলাস আছে, একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যে সেকশন মডুলাস সেটাকে চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি চুজ করতে যাই তাহলে এখানে মনে রাখো যে এখানে কত হচ্ছে 1666, তাই না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই টেবিলের মধ্যে চলে আসতে হবে। বি2 টেবিলের সবার নিচ থেকে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে আমার সেকশন মডুলাস এক্স এক্সিস এর রেসপেক্টে সেকশন মডুলাস যেটা সেটা এখানে দেওয়া আছে, ইনটু 10 টু দি পাওয়ার 3 যেটা সেটা এখানে দেওয়া আছে। তাহলে আমার 16,066 যেটা তার চেয়ে বেশি হতে হবে। তাহলে এক্ষেত্রে নিচ থেকে যদি আমরা আসি তাহলে নিচ থেকে কোথাও কি 16,000 আছে, উপরে উঠে দেখা গেল যে এখানে 16,010 আছে, সেটা কিন্তু আমরা চুজ করতে পারি না। কারণ হচ্ছে কি আমার সেকশন মডুলাস মিনিমাম রিকোয়ারমেন্ট ইট শুড বি গ্রেটার দ্যান 16,066.67 মিলিমিটার কিউব। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এর পরেরটাতে যেতে হবে 1840 যেটা, এটা চুজ করতে হবে। তাহলে 1840 জন্য আমার যে বিম আছে সেই বিমটা কি 250 মাল্টিপ্লাইড বাই 149। তাহলে আমি এটা নোট করে রাখি যে এক নাম্বার বিম যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 250 W 250
মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে এখানে 149 এটা হচ্ছে 1 নাম্বার বিম আমি পাইলাম। ঠিক আছে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে পরের ইয়াতে পরের পেজে চলে যাই। ঠিক আছে, এরকম কয়েকটা পেজ আছে। ঠিক আছে, কয়েকটা পেজ থেকে আমাকে চুজ করতে হবে। মানে এখানে ফার্স্ট বিম ছিল 200 W210 সেটার মধ্যে কিন্তু কোনোটাই স্যাটিসফাই করে নাই। সেটা যে সেকশন মডুলাসগুলো আছে কোনোটাই স্যাটিসফাই করেনি। পরের বিমটা হচ্ছে 250 ইনটু 250 অনেকগুলো বিম আছে। ঠিক আছে, বিভিন্ন ওয়েটের বিম আছে। এই বিমগুলো থেকে আমি দেখলাম যে এখানে একটা আমি পাইছি 1840। 2080 তে আমার যাওয়ার প্রয়োজন নাই, কারণ জাস্ট ইমিডিয়েট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত 16066। তাহলে আমি এখান থেকে 1840 চুজ করে নিতে পারি। এর পরের বিম যেটা আছে সেটা হচ্ছে 360 W360। তাহলে 360 এর জন্য এক্স এর সেকশন মডুলাস এস যেটা, সেটা আমরা দেখি যে কোথায় গিয়ে পাই। তাই এখান থেকে উপরে উঠে 1690 একটা অপশন আছে 1690। তাহলে 1690 যদি হয়, আমাদের দরকার ছিল কত 1666। তাহলে 1690টা আমরা চুজ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কত W360 মাল্টিপ্লাইড বাই 101। নেক্সট আমরা যেটা পাইলাম W360 মাল্টিপ্লাইড বাই 101, এটা একটা পাইলাম। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনটা লাইটেস্ট হবে? কি সবার মুখে তালা? হামজা, তুমি অ্যাটলিস্ট কথা বলো, তুমি কি আছো ক্লাসে? জি স্যার। এই দুইটার মধ্যে লাইটেস্ট হবে কোনটা তাহলে? মানে ওয়েট কম হবে কোনটার? 360 ইনটু 110, যেহেতু রাইট সাইডটা হচ্ছে আমাদের ওয়েট ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমরা হচ্ছে আরো অনেকগুলো বিম চুজ করতে পারি। যেমন হচ্ছে 310 118 W310 মাল্টিপ্লাইড বাই 118, তারপরে হচ্ছে W410 মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, এগুলোর জন্য বিভিন্ন রকম ইয়ে আসবে। আমি জাস্ট একটু এগুলো লিখে দিই। ফার্স্ট 250 ইনটু 149 এর জন্য আমরা পাইছিলাম কত 1840। এটার জন্য আমরা পাইছিলাম 360 101 এর জন্য পাইছি 1690। W310 118 এটার জন্য পাচ্ছি 1750। এগুলো হচ্ছে সেকশন মডুলাস। ঠিক আছে, সেকশন মডুলাস আমরা পাচ্ছি। W410 ইনটু 100 এর জন্য পাচ্ছি 1920। এছাড়াও আমরা আরো কিছু শেপ পাবো, সবগুলোতে যাচ্ছি না। ঠিক আছে, তারপরও কিছুটা যাওয়া দরকার আর কি। W530 মাল্টিপ্লাইড বাই 85, এটার জন্য সেকশন মডুলাস আসতেছে 1810 আর W610 মাল্টিপ্লাইড বাই 82, এটার জন্য আসতেছে 1870। ঠিক আছে, তো এরকম ভ্যালুগুলো আসবে। ঠিক আছে, সেকশন মডুলাস গুলো আমরা এভাবে পাবো, বিভিন্ন বিমের জন্য পাবো। তো এখান থেকে যে লাইটেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা চুজ করতে পারি যে W610 ইনটু 82 যেটা, এটা হচ্ছে লাইটেস্ট হিসেবে আমরা চুজ করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এটা লাইটেস্ট হিসেবে চুজ করলাম, কিন্তু আসলে কি এটা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? ডেড লোডে। আমাদের ডেড লোডের জন্য আমাদেরকে ভ্যালুগুলো ফাইন্ড আউট, এস রেজিস্টিংটা বের করতে হবে ডেড লোডের জন্য। তো ডেড লোডের জন্য যে ডেড লোডের ক্ষেত্রে আমরা কত 82 কেজি পার মিটার এটা আমরা চুজ করছি। 82 কেজি পার মিটার একটা ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে কাজ করবে। সেটার জন্য যে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা পাবো সেটা হচ্ছে 1025 কেজি মিটার। কেজিটাকে পরবর্তীতে আমরা হচ্ছে নিউটনে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে এস লাইভ লোড যেটা আমাদের, এস লাইভ লোডের ভ্যালুটা আমরা অলরেডি জানি 1666.67 প্লাস এস ডেড লোডের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি 1025 ইন্টু 9.81 মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই 120। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 83.6
79 into 10 to the power 3 মিলিমিটার কিউব। এটা হচ্ছে সরি এটা হচ্ছে এই অংশটুকুর জন্য। আর হচ্ছে তোমার এক সেকেন্ড, plus 1666.67 should be greater than resisting. S resisting should be greater than or equals to. So greater than or equals to, finally total is it আসবে 1750.46 into 10 to the power 3 millimeter cube। তাহলে সেক্ষেত্রে এস রেজিস্টিংটা কি এস রেজিস্টিং যেটা সেটা হচ্ছে কত 1750। ঠিক আছে, এই ডেড লোড সহ যদি আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করি, কিন্তু সেক্ষেত্রে আমরা যে বিমটা চুজ করেছি সেটার ক্ষেত্রে কত ছিল 1870। ঠিক আছে, তাহলে 1870 যেহেতু ছিল 1870 is 1870 is greater than or equals to 1750.46। তাহলে সেক্ষেত্রে আমাদের যে চুজ করছি আমরা যেটা যে সেকশনটা চুজ করলাম W610 into 82 W610 into 82 যে বিমটা, এই বিমটা অ্যাপ্রোপ্রিয়েট। সো এই বিমটাই হচ্ছে লাইটেস্ট সেকশন। এখন কোশ্চেন হচ্ছে যে যদি এটা স্যাটিসফাই না করতো, এই ক্রাইটেরিয়াটা যদি স্যাটিসফাই না করতো, তখন কি করতাম আমরা? তখন করতে হতো কি, আমাদের যে আরেকটা বিম চুজ করছিলাম না আমরা, এর উপরের বিমটাতে আমরা যেতে হবে। তখন 85 এর জন্য আমাকে ডেড লোড ক্যালকুলেট করে দেখতে হবে যে আসলে স্যাটিসফাই করতেছে কিনা। ঠিক আছে, যদি সেটাতেও স্যাটিসফাই না করে তাহলে 100 এ যেতে হবে, সেটা স্যাটিসফাই করতেছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এভাবে মুভ করতে হবে। এখন ফাইনালি আরেকটা কোশ্চেনের মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই কোশ্চেনের মধ্যেই আমি একটু এটা ইরেজ করে নিই। আরেকটা কোশ্চেন ছিল কি যে অ্যাকচুয়াল স্ট্রেস বিমের মধ্যে অ্যাকচুয়াল স্ট্রেস তাহলে কত ডেভেলপ করবে। আমরা স্ট্রেসের ইকুয়েশন জানি না, সিগমা ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই সেকশন মডুলাস। তাহলে এম এর ভ্যালুটা আমি কোথা থেকে পাবো? এম এর ভ্যালুটা কিন্তু কোথা থেকে পাবো বলো? এম এর ভ্যালুটা হচ্ছে এম লাইভ লোড প্লাস এম ডেড লোড ডিভাইডেড বাই এস। তাহলে এম লাইভ লোডের জন্য ভ্যালুটা আমরা কত পাইছিলাম মনে আছে? সম্ভবত 200 না? হ্যাঁ, 200 কিলোনিউটন মিটার আমরা পাইছিলাম এম লাইভ লোডের জন্য। তাহলে এম লাইভ লোড হচ্ছে 200 ইনটু আমাদের যে আদার কিলোনিউটন পার মিটারে রাখতে পারি। ঠিক আছে, এটাও আমরা কিলোনিউটনে রাখতে পারি। সেক্ষেত্রে 1025 ইনটু 9.81 আছে ডিভাইড বাই 1000, এটা হচ্ছে কিলোনিউটন মিটারে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি হচ্ছে এম এর ভ্যালু যেটা সরি ডিভাইড বাই এস, এখান থেকে আমরা হচ্ছে এম এর ভ্যালু আসবে 210.06 ডিভাইডেড বাই এস যেটা আসতেছে সেটা হচ্ছে এই এসটা। তাহলে কোনটা হবে? আমাদের চুজেন বিম, আমরা যে বিমটা চুজ করেছিলাম। ঠিক আছে, 1870, এই 1870টা হচ্ছে আমার অ্যাকচুয়াল এস এর ভ্যালু। তাহলে এস ইকুয়ালস লিখতে পারি 1870 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার কিউব। আচ্ছা, ইউনিটগুলো তোমরা একটু কনসিস্টেন্ট করে নিও, এটা মাল্টিপ্লাইড বাই 1000 স্কয়ার হবে। ঠিক আছে, কনসিস্টেন্ট ইউনিটের জন্য। এখান থেকে ফাইনালি সিগমার যে অ্যাকচুয়াল ভ্যালু আসবে সেটা হচ্ছে 112.33 মেগা প্যাসকেল। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আমাদের ম্যাক্সিমাম সাপোর্ট কত করার কথা ছিল? 120 বলা ছিল। 120 মেগা প্যাসকেল পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে কত, এই বিম সিলেক্ট লাইটেস্ট বিম সিলেক্ট করার ফলে আমরা পাইলাম হচ্ছে 112.33 মেগা প্যাসকেল। এখন যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ সেফটি, কত হবে ফ্যাক্টর অফ সেফটি? তাহলে এই প্রবলেমের মধ্যে একটা লেজ লাগাই দিল যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ সেফটি অফ দ্য বিম। তো সেক্ষেত্রে আমরা ইজিলি বের করতে পারি না যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 120 ডিভাইডেড বাই 112.33। এখান থেকে আমরা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি 1 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এখান থেকে ফ্যাক্টর অফ সেফটিটা আমরা বের করে নিতে পারি। তাহলে এভাবেই প্রবলেমগুলো যে শুধুমাত্র যা আছে তাই থাকবে তা না, ছোটখাটো লেস লাগানো থাকতে পারে, একটু মাথা খাটাইতে হবে, তাহলে তোমরা সলভ করতে পারবে। প্রথমবার দেখেই ভয় পাওয়া যাবে না। ওকে, কার কোনো কোশ্চেন আছে?
সো যদি ম্যাক্সিমামটা রিচ করে বেশি যায় সেই ক্ষেত্রে কি বিম গুলো বেশি বেন্ড করবে তারপরে ব্যাক করবে না? বুঝি নাই ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যদি ক্রস করে সেই ক্ষেত্রে কি নরমালি আর কি রিয়েল লাইফ বিমটা ফেল করবে। তোমার মনে করো যে বেন্ডিং স্ট্রেস কোনো একটা ম্যাটেরিয়ালের যদি টেনশনাল বেন্ডিং স্ট্রেস যদি হচ্ছে 120 মেগাপাস্কেল হয়, তোমার যদি হচ্ছে তুমি ডিজাইন করে দেখলা যে তোমার হচ্ছে ডিজাইন ভ্যালু হচ্ছে 125 চলে আসে, তাহলে কি বিমটা ফেল করবে না? জি স্যার। আমাদের ডিজাইনটা তো এই জন্যই তো আমরা আগে ক্যালকুলেশন করে ডিজাইনগুলো করতেছি, যাতে এই স্ট্রেসটা তো আমাদের নন ফ্যাক্টর, এটা তো ম্যাটেরিয়ালের কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটা আমরা জানি। এখন এর চেয়ে এমন ভাবে যদি আমি ডিজাইন করি যে এই ম্যাক্সিমাম স্ট্রেস যেটা স্ট্রেসের চেয়ে বেশি ভ্যালু আসতেছে, স্ট্রেসের ভ্যালু বিম ডিজাইন করার কারণে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই বিমটা ফেল করবে, সেটা তো সার্ভাইভ করবে না। বুঝতে পারছো? স্যার ম্যাক্সিমাম স্ট্রেসটা স্যার মানে একটা বিমের ক্ষেত্রে ফিক্সড থাকে না? না না, এটা হচ্ছে তুমি বিমের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস এক একটা ম্যাটেরিয়াল এক এক রকম থাকবে। স্যার ওইটা মেজার করে কিভাবে? এটা তো তোমার টেস্ট করার মাধ্যমে, তুমি বেন্ডিং টেস্ট করবা, 3 পয়েন্ট বেন্ডিং টেস্ট বা আদার বেন্ডিং টেস্ট করে বেন্ডিং স্ট্রেস বের করবা। আচ্ছা স্যার লাইফ লোড আর হচ্ছে স্যার ডেড লোড মোমেন্টটা একটু স্যার একবার বললে ভালো হতো, মানে কিভাবে লাইভ লোডের জন্য মোমেন্ট কিভাবে বের করবা আর ডেড লোডের জন্য মোমেন্ট কিভাবে বের করবা, তাই তো? জি স্যার ওইটা আরেকবার বললে। লাইভ লোডের জন্য যে বিমের মধ্যে যদি এক্সটার্নাল যে লোডগুলো থাকবে, ঠিক আছে, এই যে আমরা এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে বিমের মধ্যে এক্সটার্নাল লোড কি আছে, 16 কিলোনিউটন পার মিটার এক্সটার্নাল লোড আছে, আর এর R1 R2 আছে হচ্ছে তোমার মানে রেজিস্টিং লোড। তো এটা কিন্তু R1 R2 তে হচ্ছে তোমার সাপোর্ট, ঠিক আছে, এটা কিন্তু লোড না, এটা হচ্ছে সাপোর্ট, রেজিস্টিং লোড তৈরি হচ্ছে। তো এখানে লাইভ লোডটা কি? তাহলে লাইভ লোডটা হচ্ছে যে বিমের মধ্যে এক্সটার্নাল যে 16 কিলোনিউটন পার মিটার লোড দেওয়া হয়েছে, অথবা আমি যদি এখানে আরেকটা পয়েন্ট লোড দিতাম যে 60 কিলোনিউটন একটা পয়েন্ট লোড দিতাম, তাহলে এই লোড এবং এই লোডটা হচ্ছে লাইভ লোড। যখন আমরা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই দুইটা লোডের কারণে, এই লাইভ লোডের কারণে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করো, কিংবা হচ্ছে তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করো, ঠিক আছে, যেভাবেই করো না কেন, বাট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমাকে ড্র করতে হবে এই সেন্সে যখনই কম্বাইন্ড লোড থাকবে। এক্ষেত্রে মনে করো যে একটা সিম্পল লোড ছিল যার কারণে গেস করা যাচ্ছে যে মিডল পয়েন্টে হবে, বাট যখনই তুমি 60 কিলোমিটার আরেকটা লোড অ্যাড করবা, তখন কিন্তু তুমি গেস করতে পারবে না যে এটা কোন জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, করে দেখতে হবে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হচ্ছে। তো সেটা হচ্ছে লাইভ লোডের জন্য বেন্ডিং মোমেন্ট। আর ডেড লোড হচ্ছে বিমের ওয়েট, আর বিমের ওয়েট একটা সার্টেন মিডল পয়েন্টে কনসিডার না করে বিমের ওয়েটের ক্ষেত্রে যে মানে মোমেন্ট ডায়াগ্রাম সেটা অলওয়েজ এরকমই আসবে, ঠিক আছে। কারণ হচ্ছে বিমের যে ওয়েট সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো বিমের ওয়েটটা তো এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে থাকে না, তাই না, পুরো বিমের মধ্যে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। তাহলে বিমের ওয়েটটা এই কারণেই হচ্ছে কেজি পার মিটার হিসেবে দেখানো হয়, বুঝতে পারছো? আর বিমের ওয়েটের কারণে যে তোমার লোড, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেড লোড। বিমের ওয়েটটাকেই ডেড লোড হিসেবে ট্রিট করতেছি, এবং সেক্ষেত্রে সেকশন মডুলাস বের করতে গেলে তোমার এই ডেড লোডের কারণে যে মোমেন্ট আসবে সেই মোমেন্টটা তোমাকে কনসিডার করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা তো এই নেক্সট আরেকটা প্রবলেম আছে, প্রবলেম 533। এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, ঠিক আছে। এটা তোমরা সলভ করার চেষ্টা করবা, যদি না পারো নেক্সট ক্লাসে আমি করাই দিব, ঠিক আছে। আমি করাই না, আমাকে যাতে করায় না দিতে হয় সেভাবে করবা, বুঝতে পারছো? এটার জন্য হচ্ছে তোমার কি করতে হবে, এই একই প্রবলেম, ডিটারমাইন দ্য লাইটেস্ট ডাব্লিউ শেপ। এক্ষেত্রে ওই অ্যাপেন্ডিক্স দেখতে হবে। তোমাদের কাছে কি বইটা আছে? এই সিঙ্গারের বইটা কি আছে তোমাদের কাছে? পিডিএফ আছে। পিডিএফ এ কি এগুলো আছে, ওই ডায়াগ্রাম অ্যাপেন্ডিক্স আছে? অ্যাপেন্ডিক্স আছে পিডিএফ এ? কথা শোনা যাচ্ছে না। কি একজন অ্যাটলিস্ট একজন বলো যে পিডিএফ এ কি আছে ইয়া। যদি দেখা হয় নাই স্যার, আছে কিনা স্যার? দেখা হয় নাই, আচ্ছা। যদি না থাকে তাহলে সেভাবে ইয়ে করবা, কালেক্ট করার চেষ্টা করবো। কারো কাছ থেকে যদি থাকে তাহলে ছবি কালেক্ট করে ইয়ে করে নেবো। যদি একেবারেই না পাও তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবো, আমি হচ্ছে তোমাদেরকে ইয়ে করে দিব, ওকে, আমি ছবি তুলে পাঠিয়ে দিব।
আর এটা হচ্ছে ফুট পাউন্ড ইউনিটে আছে কিন্তু, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের মধ্যে দেখবা যে ফুট পাউন্ড ইউনিটের জন্য আলাদা হচ্ছে টেবিল দেওয়া আছে, সেই টেবিল থেকে এটার ক্ষেত্রেও তোমরা হচ্ছে লাইটেস্ট ডাব্লিউ শেপ চুজ করবা এবং হচ্ছে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম স্ট্রেস ইন দ্য সিলেক্টেড বিম সেটাও বের করবা। এটা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিম ডিফ্লেকশন ডাবল ইন্টিগ্রেশন মেথড। এই একটা মেথডই তোমাদেরকে শেখানো হয় বিম ডিফ্লেকশনের, যে বিম কতটুকু ডিফ্লেক্ট হচ্ছে এবং হচ্ছে কোন পয়েন্টে কিরকম ডিফ্লেকশন হচ্ছে সেগুলো বের করার জন্য মেইনলি হচ্ছে যে কিভাবে আমরা বের করব সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব নেক্সট ক্লাসে।